দর্শক, সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো টাকার রং বদল, অর্থাৎ টাকা কিভাবে কালো হয় এবং কিভাবে সাদা হয়। আমরা যেটা দেখি বাস্তবতায় সেটি হলো যে সাদা টাকা খুব সহজে কালো টাকা হয়ে যাচ্ছে, কিন্তু কালো টাকা খুব সহজে সাদা টাকা হচ্ছে না। এই বিষয় নিয়েই কথা বলবো। এর জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্যার, সময়ের আলাপে আপনাকে স্বাগত। আমরা প্রথমে যে টাকার রং নিয়ে একটু কথা বলতেছি, টাকা কিভাবে আসলে কালো হয়, টাকা কিভাবে আসলে সাদা হয়? আসলে তো টাকা সবই রঙিন। আধুনিককালে আমরা যদি দেখি যে টাকা রঙিন, কিন্তু আসলে যে টাকার ঘোষণা দেওয়া নেই, যে টাকাকে বৈধভাবে আমি বলতে পারছি না, সেই টাকাই কালো টাকা। অর্থাৎ যে টাকার স্বচ্ছতা নাই, যে টাকার আয়ের স্বচ্ছতা নাই, যে টাকার স্বচ্ছতা ডিক্লেয়ার করা নাই, ডিক্লেয়ার করতে পারি না। যেমন একদম চুরি করা টাকা, ও যতই সুন্দর হোক, কড়কড়ে নোট হতে পারে, ভালো নোট হতে পারে, কিন্তু ওই টাকা কিন্তু প্রকাশ্যে সে ব্যবহার করতে পারে না। যদিও করে, কেউ প্রশ্ন করে না, করলে হবে আর কি, কিন্তু ওই টাকার কোনো হিসাব, সে কিভাবে এটা চুরি করেছে এইটার হিসাব সে সরকারের হিসাব মানে হচ্ছে আয়করের ফাইলে দিতে হবে। অর্থাৎ আয়করের ফাইলের বিষয় হচ্ছেই যে আমার যা টাকা আছে, সম্পদ আছে, আমি সেটা ডিক্লেয়ার করলেই, আর আয়কর বিভাগ যদি ওটা অ্যাকসেপ্ট করে নেয় এবং নেবেই, তাহলে ওটা অটোমেটিক্যালি সাদা হয়ে গেল। আমার ওইটা নিয়ে কোনো না, সে বলতে পারবে আমি তো কর দিয়েছি, হ্যাঁ, আমার এটা সত্যি কি ঠিক কি না সেটা তো কর অফিস বুঝে নিয়েছে বা আমি দিয়েছি। কিন্তু এখানে ওই সমস্যা ওইখানেই যে ও যখন ডিক্লেয়ার করতে যাবে তখন তো প্রশ্ন করবে, আপনি এই টাকা কোত্থেকে পেলেন, আপনি কোত্থেকে এসেছেন। আমি জাপানের একটা উদাহরণ দেই। আমরা জাপানে এতে ছিলাম, রাষ্ট্রদূত, ওই অফিস, আমাদের রাষ্ট্রদূত, আমাদের ওই দূতাবাসের যে ভাড়া করা বাড়িটা, ওটা জেনেভা কনভেনশন অনুযায়ী ওই বাড়িটা পুরোটা খুব প্রোটেক্টেড আর কি, ওই অর্থে। তো একবার কথা উঠলো যে ওই বাড়ি ভাড়া বাদ দিয়ে আমরা আরেক জায়গায় যাব। তো যেতে গেলেই তখন ওখানকার লোকেদের প্রশ্ন উঠলো যে আপনি এই ওরা এসে দখল করতে পারে না, ওই যারা কিনেছে মানে ওইটা নেবে, সে দখল করতে পারে না, কারণ এটা যেহেতু এটা দূতাবাস এবং দূতাবাসেরই আর কি। তখন ওখানকার ইয়াকুজা টাইপের আর কি যারা তারা কিছু টাকা দিল আমাদেরকে, যে আপনারা চলে যান, আপনাদেরকে জোর করতে বের করে দিতে পারবো না, নিয়মে নাই, তো চলে যান টান ইত্যাদি। এখন সেই টাকা পেয়ে, নগদ টাকা, ওটা কোনো চেকে টেকে তো হবে না, কারণ এটা যেহেতু ঘুষের টাকা বা যাই বলি চাঁদার টাকা বা ইত্যাদি ডোনেশন সহজভাবে। এখন সেই টাকা পেয়ে দূতাবাসের কর্তৃপক্ষের সমস্যা বেঁধে গেল, টাকা কোথায় রাখবেন। টাকা ব্যাংকে রাখতে গেলে বলবে এক্সেলেন্সি আপনার বেতন এত, আপনাদের বাজেট আছে আমাদের কাছে কত, আপনার দূতাবাস কত খরচ করতে পারে, কত টাকা থাকে, আপনি এই 80 লক্ষ কত কি, সে ওদের ভাষায় আর কোত্থেকে পেলেন। এই প্রশ্নের জবাব ওই ব্যাংকের কাছে দেওয়া যাবে না, যাবে না। সেই রকম, সেই জন্যই কারুর যদি পরে ওইটা কি হলো জানা আছে আপনার? না, শেষে উনি ওই জাপানিদের ঘরগুলো খুব ছোট ছোট, তা উনি একটা জানলা ভেঙে একটু বড় করে একটা সিন্ধুক এনে তার ভিতরে রাখলেন। হ্যাঁ, কারণ টাকাটা তো রাখতে হবে। এটা কত সালের? এটা 2004, 5, 6, না সরি 1994, 95, 96 দিকে, 96 দিকের ঘটনা আর কি। এটা জাস্ট এমনি একটু হিসেবে বললাম। কথা হচ্ছে যে সমাজে সব জায়গায় আপনি ব্যাংকে যান, যে কোনো জায়গায় যান, আপনার টাকার উৎস জানতে চাইবেই। ইভেন আজকাল আমরা যে অনলাইনে অনেক কিছু ফিল আপ করবেন, কিন্তু এটা উদ্দেশ্য বা কী কারণে খরচ হবে, কোত্থেকে আসছে, কী ব্যাপারে, এটা কিন্তু লিখতে হয়, কারণ নইলে তো বোঝা যাবে না যে আপনার কাছে হঠাৎ করে এত টাকা কেন আসলো। তো সুতরাং যে টাকা ঘোষণা দেওয়া যায় না, দেওয়া হয় না, জনসমক্ষে বলা হয় না, বলা যায় না, হয়তো ব্যবহার করা যায়, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়, সেই টাকাই, সেই সম্পদই হচ্ছে কালো টাকা। এখন এই যে কালো টাকা সাদা করার বিষয়ে আপনারা বারবার সুযোগ দিয়েছেন, আপনার সময় নিশ্চয়ই এই সুযোগ দিয়েছেন, আমরা পরবর্তীতেও দেখেছি। এই যে বারবার সুযোগ দেয়া, এটা কি আসলে রাষ্ট্রের ব্যর্থতা নাকি বাস্তবতা? আসলে বারবারই সুযোগ দিতেই হবে, যেটুকু টাকা আসে সেটুকুই আপনার জন্য মঙ্গলকর বা অর্থনীতির জন্য। নীতিগতভাবে বারবার সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ বারবার সুযোগ যদি দেই তাতে বোঝা যায় যে আপনি কালো টাকা উৎপাদনে বিশ্বাস করেন এবং আপনি মনে করেন যে আরও কালো টাকা হোক, আমি মাঝে মাঝে সুযোগ দিয়ে নিয়ে নেব। এবং যে কালো টাকা অর্জন করে, উপার্জন করে বা যার হয়, সেও ওই আশায় থাকে যে আপনি তো বারবার সুযোগ দেবেন।
যেমন আপনি যদি মনে করেন যে আগামী 30শে জুন পর্যন্ত কালো টাকা ঘোষণা করলে ইত্যাদি সহজ হবে, ও আশায় বসে থাকে যে জুনের পরে এটা আবার হয়তো বাড়াবে, তা আমি এখন কেন জমা দিতে যাব টাকা, আমি থাকি আমার কাছে থাকি, তারপরে ওই সময় একটা সুযোগ দেবে তখন যাব। ভারতবর্ষে পাকিস্তানে 1957 সালে প্রথম এরকম কালো টাকা ব্ল্যাক মানিয়ে দেওয়ার, কারণ তখন আইয়ুব খান ওই এসছিলেন সামরিক শাসন দিয়ে, তিনি প্রথমে দুর্নীতি এবং এগুলোর বিরুদ্ধে খুব সিরিয়াসলি কথা বলতেছিলেন, তখন উনি একটা সুযোগ দিয়েছিলেন যে কারো কাছে যদি কালো টাকা থাকে সে ডিসক্লোজ করো, ডিসক্লোজ করলে হয়ে যাবে, তোমার ওটা সাদা হয়ে যাবে ইত্যাদি। এরপরে কিন্তু পাকিস্তান আমলে বা কোনো সময় আর কিছু হয়নি। 1997 সালে ভারত ভলেন্টারি ডিসক্লোজার অফ মানি আর কি ভিডিএফ করে তারা একটা সুযোগ ওই 1997 সালে দিয়েছিল, একবারই দিয়েছিল যে এই করলে এই হবে, এই এরা পাবে, তাও এত এই ইত্যাদি একটা শর্ত করে দিয়ে বলে দিয়েছিল। এরপরে 2015 সালে ভারত আর একটা ওই যে বিদেশি টাকা, বিদেশে যা টাকা আছে সেই টাকার ডিসক্লোজার কীভাবে হবে টবে এটা নিয়ে একটা করেছিল। এই ছাড়া ভারত কিন্তু আর কোনদিন করে নাই। এবং ভারত 2015 সালে যখন ওই যে বিদেশি টাকার ওই এটা করলো, তখন তৎকালীন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ওদের কন্ট্রোলার অডিটর জেনারেল, উনি বললেন এর একটা খুব অনৈতিক কাজ হয়েছে, কারণ এই সুযোগটা দেওয়া মানে হচ্ছে আপনারা এই যে যারা টাকা পয়সা লন্ডারিং করে বা করেছে তাদের একটা সুযোগ দিলেন আপনি, যে আপনি ডিক্লেয়ার করেন, এই সুদ দিলে হবে, আপনি জানি। এতে হচ্ছে কি যে বড় বড় ধরনের মাফিয়া চক্র বা তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো, এই সুযোগ আসলে এইভাবে দিতে হয় না। এটা গেল ওদের অবজারভেশন। আমাদেরটা যেটা হলো যে আমাদের প্রথমে 57 সালে, তারপরে বোধহয় 90-এর দশকে একবার একটু করা হয়েছিল, আর কিছু করা হয়নি। 2008 সালে আমরা যখন এনবিআর তখন তো আপনি দায়িত্বে ছিলেন, হ্যাঁ ছিলাম, তখন আমরা এইটাকে দিলাম যে সমাজে অনেক টাকা আছে, সে টাকাগুলো একটা সুযোগ দিয়ে করা যাবে। তো সেখানে আমাদের আইনের ভিতরে একটা চেঞ্জ আনতে হলো। আগে কথা ছিল যে ক বছরের পুরানো টাকা সেই ক বছরের উপরে ওর উপরে জরিমানা দিতে হবে। আমাদের তৎকালীন আইনে লেখা ছিল এই জরিমানা কত হবে, 0% হতে পারে, 250% হতে পারে। অর্থাৎ ওই যে কর অফিসের লোকের ডিসক্রিপশনটা এমনভাবে রাখা হলো যে সেই ইচ্ছা করলে 250% সুদ, 250% যদি আপনি জরিমানাই করেন তাহলে তার টাকা থাকলো কোথায়? তা থাকলো কোথায়, আমি সেটাই বলছি, ওইভাবে ছিল তাটা। সেখানে আমরা যেটা করলাম 2008 সালে প্রথমে ওই আইনটাকে একটু চেঞ্জ করলাম, করে বললাম যে যদি এটা 1 বছরের পুরনো টাকা হয়, মানে আগের টাকা ডিক্লেয়ার করা হয়, তাহলে 10%, যদি 2 বছরের আগের টাকা হয় তাহলে 20%, 3 বছরের হলে 30%, 4 বছর হলে 40, 5 বছর হলে 50, এরপরে আর না, আর কোনো ব্যাপার নেই, দরকার নেই, ওদিকে যাওয়ার দরকার নেই, অর্থাৎ ম্যাক্সিমাম 50%। আর একটা স্বচ্ছতা আসলো এই জন্যেই যে কয় বছরের পুরনো টাকা সেইটা আমি রেট বলে দিচ্ছি, সেই অনুযায়ী হবে। এখানে অফিসারের নাই, পাওয়ার নাই যে আপনারা 25 ধরলাম বা আপনারা 30 ধরলাম, আপনারা 2 ধরলাম ইত্যাদি। এইটা করার পরে আমরা একটা ডিক্লেয়ার দিলাম যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 5 বছরের পুরনো টাকা যদি কেউ 1 বছর দেখাতো সেটা কি ধরতে পারতেন? ওইটা এগুলো অ্যাবসার্ড জিনিস, কারণ 5 বছর ধরে যে 50% না দিয়ে 10%-এর জন্য তো বলেই দিতে পারি যে গত বছরের। না কোন বছরের টাকা, এটা ধরা কঠিন কিছু না। তো কিভাবে সে বলতে পারে যে আমি এই টাকা ওই সময় করছিলাম, তা আমি দিতে পারিনি, ওই বছরের রিটার্নে দেখাইনি বলে আমি এখন এটা ডিক্লেয়ার করতে চাচ্ছি। আমি গত বছর রিটার্নে দেখাইনি, এটা যদি বলেন। না, তো গত বছর রিটার্ন কি, ওর আগেও তো এই টাকা ছিল, কোনো না কোনো জায়গায় ছিল, তো ওটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ, ও দেখলে বোঝা যাবে, ও কতটা লুকাবে ছাপাবে, ওটা ব্যাপার না। সাধারণত 5 বছর পর্যন্ত দেওয়ার পরে বলেছে অতীতেরটা আর অত জিজ্ঞেস করার দরকার নেই, এই পর্যন্ত দিলেই হবে। আর তাও কেউ 50%-এর কেউ দেয় নেই। তা আমরা একটা সুযোগ দিয়েছিলাম, এই যে বললাম যে 2008 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2 মাস সময় দিলাম, দিয়ে বললাম যে এই সময় কেউ যদি ভলেন্টারিলি কেউ এই কালো টাকায় জমা দিতে চান দিতে পারবেন, শর্ত একটাই যে ওই বছরের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স হবে, আর 10% ইরেসপেক্টিভ অফ যত পুরানো হোক হোক তা হোক 10% আপনি একটা জরিমানা দিতে পারবেন, দিয়ে এই টাকা রেগুলার করতে পারবেন। তো তাতে আমরা প্রায়
803 কোটি টাকা পেলাম শুধু জরিমানার টাকা, মানে এর টাকাটা। আর যেটা ডিক্লেয়ার হলো তো ডিক্লেয়ার হলোই, সেটা তো অর্থনীতি এই এসে গেল, অর্থনীতি এসে গেল। কিন্তু এই 803 কোটি টাকা, এবং এতে বোঝা গেল যে অনেকেই রেসপন্ড করলো, যে কারণ এবং বলা ছিল সবসময় এই জাতীয় আদেশ দিলে বলা থাকতে হয়, একটা স্ট্রিক্ট থাকতে হয়। বলা হলো সেপ্টেম্বরের পরে কারুর কাছে যদি এরকম পুরনো টাকা পাওয়া যায়, মানে থাকে যদি, তাহলে তার জেল জরিমানা ছাড়া উপায় নাই। 193 ধারায় আছে। আমরা অনেকগুলো টাস্ক ফোর্স গঠন করেছিলাম এবং অনেক লোকের ধরা টরা খুব সিরিয়াসলি ব্যবস্থা করা হচ্ছিল। ওইটা ভয় হিসেবে কাজ করছিল যে আমি যদি এখন ডিক্লেয়ার না করি পরে আমার খুব সমস্যা হবে। পরে যে সমস্যাটা তৈরি করা হলো পরবর্তীকালে 2009-10 পরের থেকে এসে সরকার লম্বা লম্বা সময় যে এই আগামী জুন পর্যন্ত আপনি দিতে পারবেন, হ্যাঁ, এবং প্রায় ওইটা আবার বাড়ানো হয়েছে, পরপর বাড়ানো হয়েছে। তার অনেক খাতকে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে হাউজিং বা এইসব জায়গায় হলে কোনো প্রশ্ন করা হবে না ইত্যাদি। এমনকি এক সময় বললো যে কোনো প্রশ্নও করা হবে না। এক সময় বলা হলো যে আপনার ট্যাক্সও কমিয়ে দেওয়া হবে 7%, যেটা অন্য সব জায়গাতে যাই অ্যাকচুয়াল কর সেটা তো হবে, কিন্তু এক পর্যায়ে বলা হলো আপনার 15% দিলেও হবে। এইগুলো পুরোপুরি অনৈতিক ব্যাপার ঘটে গেছে আর কি। এক হচ্ছে সময় আইনি কাঠামোর ভিতর না, একদম মানে এই জিনিসটাকে ডাইলুট করে ফেলছে পুরোপুরি। যেটা ভারতের রাষ্ট্র সিএনডিজি 15 সালে যে কথা বলছিল যে এইভাবে তো ওই এদেরকে সুযোগ দেওয়া হলো, এখানেও তাই সেই সুযোগই থেকে গেল, দেওয়াই হলো। আর এখানে প্রত্যেক লোকেরা করলো কি, তারা দেখে জুনের মধ্যে দিলেই তো হবে, আমি এখন দেবো কেন, টাকা আমার কাছে থাকুক, আমি ব্যবহার করি, হ্যাঁ, জুনে দেখব। আর জুন যখন আসতো ওই আগের মে মাসের থেকেই সুর তুলতো, আর একবার দেন বা দেন তা দেন, সরকার বলতো না দেবো না কত কিছু বলতো, বলে ভয় দেখাই তো কেউ ওই কথা মানতো না, ভিতর জানতো যে আবার দেবে। এবং ওই যে বললাম সিন্ডিকেটদের সাথে, মানে এটা বলার অপেক্ষা না, এখানে স্পষ্ট করে প্রমাণ করে বলার দরকার পড়ে না আর কি। সিন্ডিকেটদের এতে প্রভাবে পড়ে ওইটা বাড়াতেই থাকা হলো, ফলে ওর মানে না এবছর না দিয়ে আগামীবার দেবো, তারপরে আরও দেবো। সিন্ডিকেটের চক্রের ভেতরে থাকা এই ক্ষেত্রে কি আমলাতান্ত্রিক অংশটা বেশি নাকি রাজনৈতিক পার্টটা বেশি? উভয়। এখানে আমলাতান্ত্রিক বলার কোনো অবকাশ নাই, এই জন্য টাকাটা তো আমলার না। না, কিন্তু যে সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটু সুপারিশ না, করার সুযোগ দেওয়ার ক্ষেত্রে এই ডিসিশনটা নেয় রাষ্ট্র, পার্লামেন্টে। এটা এনবিআর নিজে নেয় না, দেয় না, ওখান থেকে ঢুকাই নাই। এখন ওই ঢুকাবার সময় আমলার কি ভূমিকা আছে সেটা অন্য জিনিস, কিন্তু রাষ্ট্র তো ডিসিশনটা নেয়, রাজনৈতিক, হ্যাঁ, রাজনৈতিকভাবেই ডিসিশনটা নেয়, পার্লামেন্টই তো ডিসিশনটা নেয়। অর্থাৎ পার্লামেন্টকে খেয়াল করে, যে পার্লামেন্টের 70% লোক হচ্ছে বিজনেসম্যান, হ্যাঁ, তারপরে আরও অনেক আছে, যে সব কথাগুলো এখন এইভাবে বলার দরকার নেই। কথা হচ্ছে যে সুযোগটা দেওয়া হয়েছে, দিয়ে সুযোগের যে একটা তাৎপর্য ছিল, না ওই না বলা কথাগুলোই তো স্যার বারবার এটাকে প্রলম্বিত করছে। সেটাই তো বলতেছি। ফলে এইটারে কেউ কালো টাকাকে সাদা টাকা করার ব্যাপারে কোনো আগ্রহ আর রাখলো না, কারণ মনে করে যে এটা তো অবারিত চলতেই আছে। এবং এতে নৈতিক বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্র দেখা যাচ্ছে যে এই অনৈতিকভাবে অনুপার্জিত টাকাকে বরং রাখার ব্যাপারে উৎসাহিত করছে, ইনডাইরেক্টলি তাই বুঝাবে আর কি। কারণ আমাদের সংবিধানের 20(2) ধারায় আছে, হ্যাঁ, যে রাষ্ট্র এই অবস্থা নিশ্চিত করবে যে কোনো লোক যেন তার অনুপার্জিত অর্থ ব্যবহার না করতে পারে। কড়া কথা, কিন্তু মৌলিক এর ভিতরে বৈশিষ্ট্যের ভিতরে ওখানে লেখা আছে 20(2) ধারায়, রাষ্ট্র এমন একটা অবস্থা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুপার্জিত অর্থ, মানে ওই যেটা সুদ বা যা বলি, যা অন্যভাবে এইটা ব্যবহার না করতে পারে। কথাটা একটু আনিসুজ্জামান স্যারের ড্রাফটিং, এবং আমি মনে করি আমাদের সংবিধানের ড্রাফটিংটা অত্যন্ত স্ট্রং এবং সুন্দর ভাষায় করা। বলছে অনুপার্জিত অর্থ ব্যবহার না করতে পারে, তার মানে কালো টাকা যেন সমাজে পরিব্যাপ্ত না হয়, এই কথাটা বলা আর কি। এটা নিশ্চিত করবার কথা লেখা আছে, রাষ্ট্র এই ব্যবস্থা নিশ্চিত করছে। সেখানে তো রাষ্ট্র নিশ্চিত করলো না, রাষ্ট্র আরও সময় দিচ্ছে যে আপনি রাখেন, আগামীবার দিয়েন, বা আপনার প্রশ্ন করা হবে না। এই যে কথাটা পরে শেষের দিকে এসে কয়েকবার বলা হলো প্রশ্ন করা হবে না মানে কি, আমি 25টা খুন করে 25 লক্ষ টাকা আয় করেছি, এটা আমাকে প্রশ্ন করবে না। এবং এই প্রসঙ্গে যে সব
টাকাই কি সাদা করার সুযোগ দেওয়া উচিত, যে উৎস বিবেচনায়? টাকা কিন্তু দুই প্রকারে সাধারণত কালো হয়। প্রথম কারণটাকেই সবাই সামনে আনে, যুক্তি হিসেবে আনে। যেমন আমি 10 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করলাম, সেই জমি আমি কাগজে দেখালাম 5 লাখ, ওখানে কিছু ওই ট্যাক্স বা স্ট্যাম্প ডিউটি কিছু বাঁচাবার জন্যে 5 লাখ দেখালাম, কিন্তু আমি টাকা তো পাইছি 10 লাখ। আচ্ছা, ফলে এই যে 5 লাখ, বাকি 5 লাখ, এইটা আমি তো দেখাচ্ছি 5 লাখ ওই দলিল, কাগজে ওইটাই আমার ইনকাম ট্যাক্সের ফাইলও যাচ্ছে 5 লাখ। আপনি জমি বিক্রি করেছেন এই যে 5 লাখ টাকা, কিন্তু আমার কাছে আছে কিন্তু আরও 5 লাখ, মানে 10 লাখ। এইটা হচ্ছে পদ্ধতিগত কারণে, হ্যাঁ, আমার এটা কালো হয়েছে। এটা কিন্তু অরিজিনাল টাকা, আমার ভালো টাকা, আমার জমি বিক্রি করা টাকা, এটা দোষের কিছু না, মানুষ খুন করে করা নেওয়া টাকা না। এইরকম কারণ দেখি, স্পষ্ট কারণ, যে আমি এটা জমি বিক্রি করছিলাম, তা আমার স্ট্যাম্প ডিউটিতে স্ট্যাম্পে এই লেখা আছে, এই বাকি টাকাটা আমার কাছে হয়েছে, এই যে দেখেন ব্যাংকে প্রমাণও আছে, কারণ ওই যে লোক টাকা দিয়েছে সে তো ব্যাংকে দিয়েছে, তো এই টাকাটা, তা ওই ঠিক আছে, ওই আইনে যে আপনি ওই বছরের যা ট্যাক্স হয় ট্যাক্স আর 10%, এক বছরের যদি গত বছরের হয়ে থাকে 10% দেবেন, এই সুযোগটা রাখা আছে। কিন্তু অনেকে যেটা করে, হ্যাঁ আমার এরকম জমি বিক্রি করছিলাম, সেই টাকা হয়েছে, আমার কালো টাকা সাদা করতে দেবেন না কেন, বা এতে দেবেন না কেন, ওই কথা বলে ওই সুযোগটা করেই চোর ডাকাত বাটপার সকলের টাকাও একসাথে করে করা হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যই উৎসর ব্যাপারটা নিয়ে, উৎস যদি সে ব্যাখ্যা করতে পারে সুন্দরভাবে, তার এটা কোনো কঠিন কিছু না, সে ওই নিয়মিত যেটা টাকা ট্যাক্স দিয়ে সে হয়ে যেতে পারবে। কিন্তু যে লোক দেখাতে পারবে না, বলতে পারবে না যেটা আমার জমি বিক্রির টাকা বা এই কারণে উদ্বৃত্ত টাকা, কথার কথা আমি পত্রিকায় লিখি আমি ওখান থেকে পেয়েছি, অনারিয়াম পেয়েছি, কিন্তু আমার দেখানো হয়নি। হ্যাঁ, এটা ন্যায্য কারণ, আমি সেইটা পরের বছর বলতে পারি যে আমার গত বছরে এত টাকা দেখানো হয়নি ইত্যাদি। তা কী হবে, ওই 1 বছরের জরিমানাটা, আর ট্যাক্স যেটা হবার তো সেটা হবে। কিন্তু ওই যে অনুপার্জিত টাকার ঘোষণার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এই, প্রথম হচ্ছে সে উৎসটা বলতে চাবে না বা বলবে না, এক পর্যায়ে আইন করে বলিয়ে দেবে বলে আপনাকে প্রশ্ন করবে না। তো এইটা তো আরও অন্যায়, যে কেন আপনি বলতে পারবেন না বা বলবেন না যে এই টাকাটা কেন আপনার কাছে কালো হয়েছে, মানে আপনার কাছে আছে। হ্যাঁ, এই নৈতিক ব্যাপারটা, এই প্রশ্ন না করবার সুযোগ দেওয়াটা হচ্ছে অত্যন্ত গর্হিত অন্যায়, ওই সংবিধানের 22 ধারার সম্পূর্ণ লঙ্ঘন। তার মানে আমরা তো অবৈধভাবে বাইরে থেকে টাকা নিয়ে আসা, হ্যাঁ, পাচার করা টাকাও তো খুব সহজেই হ্যাঁ হতে পারে, দেখাতে পারি। হতে পারে। স্যার, একটা প্রশ্ন, আমরা নির্বাচনের সময় বেশ অর্থের সঞ্চালন হয়, ব্যবসা বাণিজ্য বলি কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড করতেই হয় করার এখনকার সময়। ক্ষেত্রে। জি, এই ক্ষেত্রে প্রবণতাটা কেমন, সাদা টাকার ব্যবহার বা কালো টাকার ব্যবহার? না, এটা খুব গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন। কারণ আমরা 2024 সালে যে ভোটটি হয়নি আর কি, মানে টেকেনি আর কি, যে ভোটটা, সেই ভোটের সময় কিন্তু তৎকালীন রাজনৈতিক দলের যারা নমিনেশন ফর্ম কিনেছিলেন, তারা 50,000 টাকা করে দিয়ে কিনেছিলেন, এবং তাতে 1600 কোটি টাকা আয় হয়েছিল সেই রাজনৈতিক দলের। তার মানে কিছু লোকের অন্তত 50,000 টাকা করে নমিনেশন পেপার কেনার মতন টাকা বা তাদের ছিল। যদি যে জনে জনে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি এই টাকা কোত্থেকে পাইলেন, এক। দ্বিতীয় হচ্ছে, ওনারা যখন পরে ডিক্লেয়ার দিলেন ওই যে নির্বাচন কমিশনে, বেশ কয়েকদিন ধরে পত্রিকায় কিন্তু আসছিল, অমুকের দেখা গেছে যে 5 গুণ 6 গুণ 10 গুণ টাকা বেড়েছে। প্রশ্ন উঠতে পারে কোত্থেকে টাকাটা বাড়লো। ও বলতে পারেন অন্যভাবে যে জানেন তো একটা ইলেকশন করতে গেলে আমাকে শোডাউন করতে হবে, অনেক কিছু লাগবে, টাকা লাগবে। অর্থাৎ সমাজ কিন্তু একটা অবৈধ একটা ব্যবস্থাপনার দিকে চলে গেল। আমি যদি সত্যিই সৎ লোক হই, ভালো লোক হই, আমার তো ওই শোডাউন করার দরকার নেই বা ওই খরচ করতে যাওয়ার দরকার নেই। অন্য অর্থনীতিবিদরা মনে করেন যে এইভাবে যা কিছু টাকা তো সার্কুলেট হচ্ছে, হ্যাঁ, ওই যে চা খাচ্ছে, আমরা যেটা বলি নির্বাচনী আমেজ, হ্যাঁ, এটা ইমেজ আছে, আমেজ সৃষ্টি হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু এ প্রশ্ন তো উঠবেই, আপনি এই টাকা কোত্থেকে পেয়েছিলেন? আপনি টাকা কি এইভাবে পেয়েছিলেন যে আপনি পোস্টার লাগাচ্ছেন, হ্যাঁ, উপরে ছোট ছোট নেতাদের ছোট ছোট ছবি, নিচে আপনার বড় ছবি, হ্যাঁ, আমি অমুক অমুকটা এই বলা টোলা, এইটা বলে কি আপনি এই ধারণা তৈরি করেছিলেন যে চিনে রাখেন আমি এই এলাকার সিলেকশন গ্রেড মাস্তান, হ্যাঁ, এবং এই কথা বলে আপনি লোকের কাছ থেকে টাকা নিয়েছেন? যেমন এই পোস্টারটাও যে আপনি ছাপাইছেন, এটা কি আপনার নিজের গাঠির পয়সা দিয়ে ছাপছেন?
ছাপেননি, নিশ্চয়ই কারোর কাছ থেকে জুলুম করি বা বলেছেন, প্রেসকে বলেছেন এই তুমি যদি এখন প্রেস করে করতে চাও তাহলে আমার এই এতটা পোস্টার আঁকিয়ে দেওয়া। ওর দলের লোকেরা বলেছে এই তুই 50,000 পোস্টার বানিয়ে দিবি, তো ও টাকাটা পাবে কোত্থেকে? সুতরাং যেভাবে হোক সেভাবে হোক আমাদের সিস্টেমের ভিতরে অবৈধ টাকা মানে না থাকলে, খরচ না করলে একজন সৎ লোক কিন্তু ইলেকশনে দাঁড়িয়ে সে কিছু করতে পারবে না। অর্থাৎ সমাজে কেন, ওই যে আবার বলছি, রাষ্ট্র নিশ্চিত করবে কেউ যেন তার ওই অবৈধ অর্জিত অর্থ ব্যয় না করতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচনী হলফনামা, আমরা যদি নির্বাচন প্রসঙ্গে আরেকটু কথা বলি, নির্বাচনী হলফনামায় যে টাকার উল্লেখ করা হয়, সম্পদের উল্লেখ করা হয় এবং এই মনোনয়নপত্র বাছাই এবং বাতিলের যে সময়সীমা থাকে, এই সংক্ষিপ্ত সময়সীমার ভেতরে কি এনবিআর বা আদার্স যে প্রতিনিধি বা সংগঠন সংস্থা আছে তারা কি এই সম্পদ যাচাই বাছাই করে দেখার মতো পর্যাপ্ত সময় পান? আছে, সিস্টেম আছে, পরিষ্কার যাচাই বাছাই না করার কোনো নেই। কারণ আমি বলি, একটা হচ্ছে উনি সম্পদ বেশি করে দেখান, কারণ উনি যদি ইলেক্টেড হন, মানে নির্বাচনে যদি প্রার্থী হন, তাকে তো খরচ করতে হবে। তো পরে তো জিজ্ঞেস করবে যে ভাই আপনার কি, আপনি ওখানে বলেছেন আপনার মাত্র 500 টাকা আছে সম্পদ বিবরণীতে, কিন্তু আপনি দেখি এত খরচ করলেন। সেই জন্য প্রত্যেকে একটু ইনফ্লেটেড ওয়েতে ওখানে দেখায়। হ্যাঁ, কিন্তু যেটা ধরার এবার ধরা ভালো উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ব্যবস্থাপনায়। ওই সময় তো পারা যেত না, রাজনৈতিক তখন ছিল। কিন্তু এটা ঠিক যে আপনি ঘোষণা করলেন আপনার এত সম্পদ আছে, এই সম্পদের তো আপনি ট্যাক্স দিয়েছেন কই, আপনার ফাইলই তো নাই, আপনি তো ট্যাক্স দেন নাই। ধরার কিন্তু খুব সহজ সিস্টেম ছিল। আমরা 2008 সালে কিন্তু বহু লোকের ওইভাবে কিন্তু করছিল, বিকেলবেলা এসে হুমড়ি খেয়ে পড়তো আমাদের ট্যাক্স অফিসে, আপনাদের যে আমার তাড়াতাড়ি দেন, কারণ আপনার এখান থেকে ট্যাক্স খেলাপি যদি সার্টিফিকেট যায় তাহলে তো আমার নমিনেশন হবে না। এটা কিন্তু সুযোগ, আমরা এটা পজিটিভলি দেখি যে নির্বাচনের সময় এই যে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট বা এনবিআর থেকে ওই ট্যাক্সের নেওয়ার রিপোর্ট, এটা যদি সত্যি সত্যি চালু থাকে তাহলে কিন্তু ইট ইজ অলসো এ ওয়ে অফ স্ক্রিনিং আউট। এরকম কি ঘটনা ঘটেছে আপনার সময়ে? আপনার সময় যেহেতু আপনি সরাসরি যুক্ত ছিলেন, সরাসরি ছিলেন, এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এই উৎসের কারণে কারোর টাকা আপনি সাদা করতে দেননি? কারোর টাকা, কেউ কালো টাকা সাদা করতে আসছেন কিন্তু তার উৎসটা যথাযথ মনে হচ্ছে না, ব্যাখ্যাটা যথাযথ মনে হচ্ছে না, এই জন্য তাকে ফেরত দিয়েছেন? না, ওইরকম না, কারণ একটা সার্টেন টাইমে কেমন একটা জিনিস খুব বোঝা যায় যে, যেমন আমার এক পরিচিত লোক, সে এসে বলতেছে কি, আমার নানা বলে ডাকতো এমনি আর কি, সে এমপি হয়েছিল, মারা গেছে। নানা, আমার 90 লাখ টাকা আপনার পাওনা হয়েছে, কয়েক বছর ধরে ফাইল এটাই আছে, আমি টাকাটা দিয়ে দিতে চাই। নিজে এসে একবার টাকা নিয়ে এসে দিয়ে বিকেলবেলা ক্লিয়ারিং সার্টিফিকেট নিয়ে টিয়ে তারপরে সে গেছে, অ্যান্ড হি কুড মেম্বার, এমপি হয়েছিল। হয়ে পরে দেখা গেল সে, তার একটা অবৈধ বিল্ডিং ছিল গুলশানে, সে যেয়ে মেম্বার ইলেক্টেড হয়ে ওই পূর্ত সংক্রান্ত যে কমিটি আছে না, সংসদীয় কমিটি, ওইটাতে সে মেম্বার হলো। মেম্বার হয়ে ওখান থেকেই সে ওই সুযোগটাকে, হ্যাঁ ওনার বিল্ডিং 9 তলা হয়েছে, তা কী হয়েছে এটা 16 তলা পর্যন্ত দেখানো হয়েছে ইত্যাদি আর কি। দিস আর দ্য হেয়ারসে আর কি। মানুষ ওইভাবে ক্যালকুলেট করে যে আমার কাছে 90 টাকা পাবে, 90 লাখ টাকা পাবে, আমি দিয়ে দেই, দিয়ে আমি এমপি হই, আমি এমপি হওয়ার সুযোগটা পাই, আমি নির্বিঘ্নভাবে, তারপর পরে আমি এই টাকা উঠাতে পারবো। আমরা যেটা বলি সবসময়, যেটা সবাই, আমরা না এনবিআর বলে কথা না, সবাই বলি যে এই যে যখন একজন প্রার্থীকে অতিরিক্ত টাকা খরচ করতে দেখি বা দেখা হয়, তখনই মনে প্রশ্ন জাগে উনি এই টাকা কেন খরচ করছেন। এক হচ্ছে কোত্থেকে টাকা পাইলেন সে প্রশ্ন তো আছেই, তার চাইতে এই খরচ উনি কেন করছেন, কারণ এটা যে কোনো মানুষের, এটাকে সে একটা ইনভেস্টমেন্ট মনে করে যে এই ইলেকশন করার জন্যে আমি এই টাকাটা ইনভেস্ট করলাম, তো ও তো পরে নিশ্চয়ই এই ইনভেস্টমেন্ট উঠাতে যাবে, তখন সে নিশ্চয়ই অনেক অন্যায় করতে থাকবে এবং করার একটা সুযোগ পাবে। এই জন্যেই কাউকে কেমন আগে থেকে, ওই যে আবার বলছি, রাষ্ট্র নিশ্চিত করবে অবৈধ টাকা যেন কেউ ব্যবহার না করতে পারে। ব্যবহার করতে পারলেই কিন্তু সমাজে 3-4 ধরনের ভাইস, মানে দোষ ঢুকে যায়। একটা হচ্ছে ওই টাকায় এখন সে নির্বাচনে যে টাকা খরচ করছে, এই টাকা প্রথমে এসেই সে কিন্তু চেষ্টা করবে যে ওই টাকা উঠাতে হবে,
অন্যায় করতে থাকবে। একটা কলেজের প্রিন্সিপালের কথাই বলি, সে একজন এমপি সাহেবকে 20 লাখ টাকা দিয়েছে প্রিন্সিপাল হওয়ার জন্যে। এমপি সাহেব টাকাটা নিয়েছেন, কিন্তু এই যে 20 লাখ টাকা উনি দিলেন, সেই প্রফেসর প্রিন্সিপাল এসে প্রথমেই করলো কি, ওখানে যত গাছ ছিল কলেজের গাছ বিক্রি করলো, কারণ তার টাকা তুলতে হবে তো 20 লাখ টাকা। আর ওই দ্বিতীয় ক্ষতি যেটা করলো, যে শিক্ষক এবং ছাত্ররা জানলো যে উনি 20 লাখ টাকা দিয়ে অধ্যক্ষ হয়েছেন, ফলে ওনার প্রতি যে ওদের যে আস্থা, শ্রদ্ধা সম্মান। বা যে আজ্ঞাবোধ বা সেটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে এমপি মহোদয় 20 লাখ টাকা কেন নিলেন? ওনার তো এখানে কোনো ভূমিকা নাই, কোনো কাজ নাই। এখন উনি যে পরে এসে ঠিক আছে তোমার স্কুল কলেজের একটা গেট বানিয়ে দিলাম আমি, তো এটা তো ঘুষ নিয়েই তো ঘুষ দিলেন আর কি। হ্যাঁ, এবং ওই এমপির কিন্তু সে পরের বার যেতে পারে না, করতে পারে না। এই যে একটা ছোট ছোট জিনিস একটা মানুষকে কিভাবে খাটো করে দেয়। তো তারপরে এই প্রিন্সিপাল সাহেব প্রথমে গাছ কেটে টাকা উদ্ধার করার চেষ্টা করলেন, এরপরে প্রশ্ন আউট করা, করা, পরীক্ষা না দিলেও পাশ করিয়ে দেওয়া, যত প্রকার আছে এইগুলো তো সে করতে থাকলো। ওই 20 লাখ টাকা, আমি 20 লাখ টাকা কেন সে অবৈধভাবে দেবে? একজন শিক্ষক, সে আদর্শ মানুষ। আর ওই টাকা না দিলে কেন এমপি সাহেব তারে করেন? তাহলে নিশ্চয়ই আর একটা জেনুইন প্রার্থীকে তিনি করেছেন, বঞ্চিত করেই দিয়েছেন। ওর 20 লাখ টাকা আছে বলে, ওর তো নাই। আমি আবার বলছি, অবৈধ টাকা যাতে ব্যবহার না করতে পারে রাষ্ট্র এটা নিশ্চিত করবে। সুতরাং তার সিস্টেমের ভিতরে এই বোধগুলোকে স্পষ্ট রাখতে হবে। আমরা আলোচনার একদম শেষ দিকে আসছি। ছোট করে যদি জানি, তাহলে যেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রকে আসলে বড়ভাবে পরিচালনা করে এবং রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেন রাজনীতিবিদরা, কিন্তু অবৈধ সম্পদ অর্জনের দায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের দিই, রাজনীতিকদের না। এইটার ব্যাখ্যাটা ছোটভাবে কিভাবে করা যায়? না, আমি এটা ঠিক না যে শুধু ব্যবসায়ীদের দেই তা না, রাজনীতিকরা আছেন, হ্যাঁ, বেশিরভাগ অবশ্যই ক্ষেত্রে আছেন। আর ব্যবসায়ীদের ওই যে আমরা ব্যবসায়ী ভালোভাবে 70% বললাম, সংসদ সদস্য, ওনা তো রাজনীতি, ব্যবসায়ী টার্নড ইনটু পলিটিক্স। কারণ পলিটিক্সে না জমলে, ওই দলে না যোগ দিলে, তিনি রাজনৈতিক পরিচয় না পেলে তো আর ইলেক্টেড হতেন না। হ্যাঁ, সুতরাং আলটিমেটলি কিন্তু ওটা রাজনৈতিকই হয়ে গেল। হ্যাঁ, যেমন আমি একবার FBCCI-এর একজন তৎকালীন আমলের একজন প্রেসিডেন্ট হঠাৎ করে বললেন, ভোটের মাত্র 15-20 দিন আগে সব বড় বড় ব্যবসায়ীদের বললেন, চলেন যেয়ে চিন্মৈত্রী কেন্দ্রে যেয়ে সবাই হাতে করে ফ্ল্যাগ নেব, নিয়ে যিনি বর্তমানে আছেন ক্ষমতায় তাকে আমরা ফ্ল্যাগ তুলে দেব। অন্যায় না? প্রচণ্ডভাবে অন্যায়। কারণ ওই ভদ্রলোক, ওই FBC-র উনি পরে এমপিও হলেন, কত কিছু হলেন। হ্যাঁ, কত কিছু হলেন। এই যে রাষ্ট্রর স্বার্থ, দেশের স্বার্থ, নৈতিকতার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যা কিছুই করা হবে, ও সবই কালো টাকার পর্যায়ভুক্ত হবে। আমরা এটা আপনারা হয়তো ভালো জানবেন, আপনার কাছে সেজন্যই জানতে চাওয়া। আমরা যখন কালো টাকা বা অবৈধ সম্পদের হিসাব সামনে নিয়ে আসি বিভিন্ন সংস্থার তদন্তর প্রেক্ষিতে, সেই জায়গাতে তার রাজনৈতিক পরিচয়টা কতটা প্রকটভাবে লেখা থাকে। যেমন আমরা প্রায়ই সংবাদ মাধ্যমে কিংবা গণমাধ্যমে দেখি যে ব্যবসায়ীরা ফাঁকি দিলেন বা ব্যবসার আড়ালে ফাঁকি দিলেন। আমরা সেইটা দেখি না, যেটা আমরা গণমাধ্যমে দেখি না, কিন্তু আপনাদের তদন্ত সংস্থাগুলোতে সেটা কি থাকে যে রাজনীতির আড়ালে, নির্বাচনের আড়ালে এত টাকা কালো হয়ে গেল, এত টাকার সম্পদ, বৈধ সম্পদ অবৈধ হয়ে গেল, এরকম আমরা দেখি না, কম দেখি। না, দেখি, আমি আবার একটা অন্যভাবে একটা উদাহরণ দেই। 2008 সালের ওনাদের কি বলে, নির্বাচনী ইশতেহারে একটি বড় দল লিখলো যে আমরা হওয়ার পরে, আমরা যদি ইলেক্টেড হই, আমরা আমাদের সকল এমপির এবং মন্ত্রী, উপদেষ্টা সকলের সম্পদ বিবরণী নেওয়া কম্পালসারি করব। কারণ এর আগের থেকেই তারা ছিলেন যে, দেখা যাচ্ছে যে ওই যে রাজনৈতিক এটা ওটা, এদের দেখা যাচ্ছে যে যার মাত্র 2টা মোটরসাইকেল ছিল, সে লোকের দেখা গেল 5-6টা গাড়ি হয়ে গেছে। ওই যে 20 লাখ টাকা নিয়েছে, এই টাইপের আর কি। এই সিস্টেম করে করে তার সম্পদ বেড়েছে। তার জন্যই সেই দল খুব পরিষ্কার করে বললেন যে সম্পদের বিবরণী নেব। প্রতি বছর যদি সম্পদের বিবরণী নেই, তাহলে বোঝা যাবে যে তোমার কেন মাঝখানের সময় বাড়িয়েছে টাকা বা কী হয়েছে। এটা ভয় থাকবে না, সিস্টেম থাকবে। কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী একটা ফরম্যাট তৈরি করলেন, আমাদেরকে করতে বললেন যে এটা করো, কীভাবে রিপোর্টটা হবে, সংবাদ বিবরণীটা কীভাবে দেওয়া হবে।
তারপরেরটা আমি আর বলতে চাচ্ছি না। সেই দল, সেই সরকার আর জীবনে ওই সম্পদ বিবরণী দিতে হবে বলে এই পদ্ধতিতে আর যান নাই, বা দেওয়া হয়নি, বা কীভাবে নেওয়া হয়েছে কিনা কেউ জানে না। তাতে আমরা দেখলাম যে সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী, এই উপদেষ্টা কেউ বা অনেকে, তারা বললেন এসব কেন দরকার ইত্যাদি। আমি আর এর বেশি বলবো না এখানে। পরে তো বুঝলাম পরবর্তী নির্বাচনগুলোর বা তার ব্যতিক্রমগুলো সবাই জানছে। এটা যদি ওই সিস্টেমটা করা হতো, আমি ওইটাই বলতে চাচ্ছি যে প্রতি বছর এটা সম্পদ বিবরণী দিতে হবে। এই যেমন অফিসারদের আপনি বললেন, এদের ব্যাপারেও কিন্তু প্রত্যেকের তো ইনকাম ট্যাক্সের একটা রিটার্ন আছে, সেখান তো দেওয়াই হয়। এরপরও আমাদের সরকারি কর্মকর্তাদের নিয়ম আছে, কিন্তু 5 বছর পর পর আমাদেরও একটা ক্যাবিনেট ডিভিশনে দিতে হয়, আমার সম্পদ বিবরণী দিতে হয়, আমার সোনা কত বেড়েছে, আমার গাড়ি বেড়েছে কিনা ইত্যাদি ইত্যাদি দেওয়া। এটাও বেশ কয়েক বছর আর ওটাকে নানানভাবে বোঝানো হচ্ছে আমি তো ইনকাম ট্যাক্সের ওখানে দিচ্ছি, ভাই দ্যাট ইজ এ কী বলে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, তুমি তো প্রকাশ্য বলতেছো না ওখানে। যে দেশে সেই সময়ের মাননীয় অর্থমন্ত্রী নিজেই কিন্তু তার সম্পদ বিবরণী, যিনি এটা চেষ্টা করেছিলেন এটা ইন্ট্রোডিউস করতে, তিনি নিজে কিন্তু সম্পদ বিবরণী সবাইকে মানে মিডিয়াকে দেখিয়ে এবং প্রধানমন্ত্রীর কাছে জমা দিতেন। এরকম স্বচ্ছ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে না, আমরা তো ওখানে দেই, আমরা এটা দেবো না। এবং এই যে দেওয়া হচ্ছে না বলে আজকে বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ, আজকে আমরা যেটা ওই কী বলে বেগম পাড়া বলি বা যাই বলি, সেখানের এগুলো তো সব বেরিয়ে আসতো। আমাদের ইনফর্মাল ইকোনমি যেটা বলি, কিংবা অবৈধ টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বলি, সেটা বৈধ যত আছে, কেমন আপনাদের পর্যবেক্ষণ কেমন? অবৈধ কর্মকাণ্ড কেমন? আমি যদি ডায়াবেটিসের স্কেলে যদি ধরি, 6 পর্যন্ত থাকলে তোমার ক্লিয়ার আছে, ওই যে সুগার, হ্যাঁ, একটু কম হলে হাইপো হতে পারে সামান্য। কিন্তু এটা যদি 13 বা 14 বা 15 হয়ে যায়, ওটাও কিন্তু আর একটা হাইপো হয়, হাইপার গ্লাইসেমিয়া বলে আর কি। হ্যাঁ, আমাদের অর্থনীতি কিন্তু ওই 13, 14, 15 মতন একটা অবস্থায়, অবৈধ টাকার, আন্ডারগ্রাউন্ড টাকার। হ্যাঁ, এই গত 2 বছর 1.5 বছর হয়তো টাকা পাচার হচ্ছে না, বা দেওয়া যাচ্ছে না, বা আসছে না। এবং আমি আবার এটাও বলি, এই যে আমরা বলতেছি রেমিটেন্স বাড়তেছে, আমার প্রশ্ন, এটা কি রেমিটেন্স না রিপ্যাট্রিয়েশন? অনেকে কিন্তু ওখানে ব্যবসা করেন, সেই টাকা পাঠাচ্ছেন। আমি বলছি আমার রেমিটেন্স বাড়তেছে, কারণ আমার রেমিটেন্সের ফিগারের সাথে আমার যে লোক পাঠাচ্ছি তাদের যে অর্জন, সেসব জায়গায় যেসব সেই ফিগারের সাথে কিন্তু এটা মেলে না। কিন্তু রিপ্যাট্রিয়েশন হচ্ছে, এটা বোঝা যায়। এখানে একটা জিনিস বাংলাদেশ ব্যাংক বা সরকারকে খুব স্পষ্ট করা উচিত। কথা ছিল যে রেমিটেন্স আসলে তাকে উৎসাহিত করার জন্য, যাতে সে ওই হুন্ডিতে না যায়, যাতে আমি টাকাটা পাই সরাসরি, আমার ইকোনমি লাভ হবে, সেই জন্য 2.5% একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া ছিল। সেটা কি এই রিপ্যাট্রিয়েশনদের বেলায়ও দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না? এটা কিন্তু স্পষ্ট করা উচিত। কারণ রেমিটেন্স যদি হয়, সত্যিই যদি প্রকৃত রেমিটেন্স হয়, তাহলে সেটা কিন্তু আমার ইকোনমিতে একটা অবদান রাখে। কারণ ওই টাকাটা সে কনভার্ট করে হয়তো বাড়ির দিকে কিছু কাজ করে, আর কি ইকোনমিতে থেকে যায়। কিন্তু রিপ্যাট্রিয়েশন যদি হয়ে আসে, ও তো ওর টাকা ও নিজে নিয়ে আসছে, ও তো কালকে উঠাই নিয়ে যাবে ওর টাকা, ওই টাকা করতে পারবে না, করবে না। আমি ওই টাকাকে আমার রেভিনিউর কী বলে, আমার রিজার্ভ বেড়েছে বা আমার ওই বেড়েছে, সেটা তো বলা যাবে না। সেটা তো একটা দিক। আর একটা দিক হচ্ছে আমি কেন 2.5% দিয়ে আবার দিচ্ছি, তাহলে আমার প্রকৃত প্রাপ্তিটা কী ঘটছে? কিছু কিছু জিনিস কিন্তু কর্তৃপক্ষের মাঝে মাঝে ক্লারিফিকেশান দেওয়া উচিত, কারণ নইলে এগুলো জনমনে কিন্তু এগুলো ওঠে। এই যে আমার ডিসেম্বরে অনেক রেমিটেন্স আসছে, আই এম ভেরি হ্যাপি, কিন্তু আমার ওই রেমিটেন্স কোন রেমিটেন্স? এটা বৈধ হয়ে যাচ্ছে, এটাও এক ধরনের কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। কিন্তু ও দেখাবে আমি তো রেমিটেন্স চ্যানেলেই আনছি, এই দেখেন ইত্যাদি। হ্যাঁ, তো আমি অন্যভাবে মনে করি, ঠিক আছে, আমার অবৈধ টাকা যদি এইভাবে আসতে থাকে, আমি চোখ বুজে থাকবো, আসুক। দুবাই তো তাই করে, আমার রেমিটেন্স আসুক, এই মানে আমার আসুক, রিপ্যাট্রিয়েশন হোক, হ্যাঁ, আমি সেইটা করব। কিন্তু খেয়াল করতে হবে যে ওই রেমিটেন্স ওরফে রিপ্যাট্রিয়েশনের টাকাটা আসলে ইকোনমিতে এসে কাজে লাগবে কিনা, লাগতেছে কিনা। হ্যাঁ, এখানের জনৈক ব্যক্তিরা তারা
এখানে কোনো বিনিয়োগ করেন নাই, কিন্তু অন্য বিনিয়োগ দেখিয়ে সুযোগ সুবিধা নিয়ে তারা আরেকটি দেশে যেয়ে 40তম ধনী লোক হয়েছেন। তার ওখানে টাকা পাইল্ড আপ হয়েছে। হ্যাঁ, এখন ওই পাইল্ড আপ টাকা তিনি যদি এখানে সামান্য কিছু যদি এখানে দিতেন, তাহলে এখানে একটা ইনভেস্টমেন্ট হতো, মানুষের কর্মসৃজন হতো। এখানকার টাকা দিয়ে এখানেই ব্যবহার করলে দোষের কিছু নাই। কালো টাকাকে সাদা করতে বলি কেন, যে টাকাটা ইকোনমিতে মেন ফ্রেমে চলে আসুক, চলে আসলেই সেই ইজিলি এই করছি, এই দেখেন আমার টাকা, এই টাকা এই করতেছি, কেউ কিছু বলবে না। কিন্তু কালো টাকা ব্যবহার করে একজন লোক একটা কিছু করতে পারবে না, তো সে আর এক চান্দাবাজার জ্বালায় পড়ে যাবে যে আপনি টাকা কোত্থেকে পাইছেন, আপনার এই টাকা আমারও ভাগ দিতে ঠিক হবে। না, আমারে ভাগ দেন। একটা মানে অন্যায়, করাপশন করাপটস আদার্স, এটাই হচ্ছে বড় দোষ কালো টাকার। এটাই হচ্ছে সবচাইতে মন্দ গুণ। স্যার, আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কালো টাকার আসলে ব্যাপ্তি এবং কালো টাকা কীভাবে সাদা করা যায়, এবং সাদা করার ক্ষেত্রেও কতটা প্রতিবন্ধকতা তৈরি করতে হয় রাষ্ট্রীয়ভাবেই, না হলে বারবার এটিকে উৎসাহ দেওয়া হয়, সেই সব বিষয় নিয়ে। এবং সবারই চাওয়া আসলে যে সাদা টাকা, অর্থাৎ বৈধ টাকা, বৈধ উপার্জন বৈধভাবেই ব্যবহার হোক, অবৈধ পথে না যাক। কারণ এটি যেমন অর্থনৈতিক দুর্নীতি তৈরি করে, ঠিক একইভাবে সমাজে অশান্তি, অস্থিরতা তৈরি করে। আগামী দিনে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।